সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসএমসি জার্মকেল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপের সঙ্গে আছি আমি নীলিমা জামান কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনায় কি স্বস্তিতে বাংলাদেশ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে 3 জন অতিথি সংযুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জহির আহমেদ, আরও আছেন আমাদের সঙ্গে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসক ডক্টর FMA জাহিদ, আরও আছেন আমাদের সঙ্গে জাগো নিউজের সহকারী সম্পাদক ডক্টর হারুন রশিদ। করোনা সংলাপে আপনাদেরকে স্বাগত। নির্ধারিত বিষয় আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। এর আগে দেখে আসি করোনা নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন। চীন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার পর করোনা ভাইরাসের হটস্পট এখন ভারত। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। বুধবার প্রথমবারের মতো একদিনে 97,000 সংক্রমণ এবং 1168 জনের মৃত্যু নিয়ে ফের বিশ্ব রেকর্ডে ভারত। দেশটিতে করোনায় প্রাণ গেছে 1.25 লাখের বেশি মানুষের। মোট আক্রান্ত ছাড়িয়েছে 44,63,000। সংক্রমণের তুলনায় দেশটিতে মৃত্যুর হার 1%। আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে জেঁকে বসা করোনার দাপট আবারও বাড়তে শুরু করেছে। বুধবার দ্বিতীয় সর্বোচ্চ 1154 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, আর ব্রাজিলে প্রাণ গেছে 1136 জনের। দুই দেশেই আক্রান্ত হয়েছে 34,000 করে। সংক্রমণের তুলনায় দেশ দুটিতে মৃত্যুর হার 3%। সংক্রমণের হার ফের বাড়তে শুরু করেছে ইউরোপে। একদিনে 8,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। বিস্তার বাড়তে থাকায় চেক রিপাবলিকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর সংক্রমণের হার বিবেচনায় নিয়ে 160 দেশের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞায় পরিবর্তন আনছে জার্মানি। এদিকে বড় পরিসরে ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে রাশিয়া। ইতিমধ্যে রাজধানীর মস্কোয় বিনামূল্যে 40,000 মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী দেশটির চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকরা পাচ্ছেন করোনার টিকা। দর্শক, আমরা দেখছিলাম করোনা নিয়ে একটি প্রতিবেদন। এখন যাব মূল আলোচনায়। প্রথমে জহির আহমেদ, আমি আপনার কাছে জানতে চাই যে শুরুর দিকে তো করোনা পরিস্থিতিতে যেসব ব্যবস্থা নিয়েছিল সরকার, তার কার্যক্রমে কিছুটা ঢিলেঢালা ভাব ছিল। ফলে সেই 2-3 মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় মানুষ বের হতে বাধ্য হয়েছে। কারণ ভেবে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এটাকে কি জীবন জীবিকার প্রয়োজন মনে করছেন? যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে। মানুষ স্বস্তিতে আছে কি নেই, এটা একটা আমরা সবগুলোকে একীভূত করতে পারি না বাংলাদেশের কনটেক্সটে, কারণ এটা অঞ্চল, শ্রেণী, পেশা ভেদে নানান রকমের মতামত আছে। তো একক কোনো আসলে আমরা বলতে পারবো না। যেমন বলতে পারি যে হ্যাঁ, স্বস্তিতে নেই বা স্বস্তিতে আছে, আবার শান্তিতেও নেই। এক ধরনের শঙ্কা, ভয়, এই বিষয়গুলো তো আছে। আমরা যদি বাংলা একটু পিছনে ফিরি, যখন শুরু হইলো এই COVID-19 একটা মহামারী আকার, সেই জায়গাটাতে সরকারের পদক্ষেপ এবং বৈশ্বিক টেলিভিশন, মিডিয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মেসেজ গুলো যখন আসতে থাকে, তখন আমাদের মধ্যে বড় একটা সংখ্যা ছিল, ভয় ছিল। মানুষ লকডাউন, সেটা ছুটি বলি আর সাধারণ ছুটি বলি বা লকডাউন বলি, সেটা আমাদেরকে ফেস করতে হয়েছে। এতে করে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে শুরু থেকে মনে হয়েছে অ্যাপ্রোচটা ছিল বায়োমেডিক্যাল অ্যাপ্রোচ, বায়োমেডিসিনের একটা অ্যাপ্রোচ হিসেবে আমরা দেখছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রেসক্রিপশন অনুযায়ী। তো সেই ভাইরাসটা, যে ভাইরাসকে নিয়ে এত বিতর্ক, সেটা ছিল ট্রান্সন্যাশনাল ভাইরাস। সেটা ভাইরাস মুভ করেছে এদিক থেকে ওইখানে, মানুষের সাথে সাথে সেটা এসেছে বাংলাদেশে। এয়ারপোর্ট আপনি দেখেন, এয়ারপোর্টে কি ধরনের মেজাজ হয়েছে, কি ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়েছে। তো সেই ভাইরাস একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ভাইরাসকে ট্যাকেল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসক্রিপশন অনুযায়ী সারা বিশ্বব্যাপী যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশও সেটা দিচ্ছে। সেখানে কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, সেখানে লকডাউনের কথা বলা হয়েছে, সেগুলো আমরা দেখছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, একজন নৃবিজ্ঞানী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে একটা সোশ্যাল অ্যাপ্রোচ সেটা একটা মিসিং হয়ে যাচ্ছে সাংঘাতিকভাবে। কারণ ভাইরাসকে শুধু একটা বায়োমেডিক্যাল, ফার্মাকোলজি বা ভাইরোলজি কিংবা পাবলিক হেলথের একটা বিষয়, টেকনিক্যাল বিষয় হিসেবে ভাবা হয়েছে শুরু থেকে। এটা শুধু বাংলাদেশ সরকারের না, এটা আমি বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেই অ্যাপ্রোচটা ছিল। যার কারণে উন্নত দেশগুলোতে যেভাবে ফেল করেছে, যেভাবে ভাইরাসকে আটকানো লকডাউন দিয়ে, সেটা স্বাচ্ছন্দ্যভাবে চলেনি। বাংলাদেশের মতো দেশগুলোতে আমরা অস্বস্তিতে ছিলাম লকডাউনের ফলে। আপনি ভারতের দিকে দেখেন, বাংলাদেশের দিকে দেখেন, জীবিকার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলেছে।
তো সেদিক থেকে একবার মানুষ গ্রামে গিয়েছে, তাদেরকে আবার গার্মেন্টস এর কাজে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আবার সাধারণ মানুষ দেশের বাড়ি চলে যাচ্ছে, ঈদ করতে যায় নাই, সেই গাদাগাদি করে, সেই ট্রেনে চড়ে, বাসে চড়ে বা নিজেদের যানবাহনে করে, পায়ে হেঁটে চলে গেছে। তো সোজা বিষয়টা ছিল এক ধরনের আহ আহ, অপ্রস্তুত অবস্থা, একটা একটা ইল প্রিপেয়ার্ড হেলথ সিস্টেম আমাদের সামনে আসে, যার কতগুলো লুফহোল, গর্তগুলো আমরা দেখছি। তো সেটা শুধু বাংলাদেশ না, আমি আগেই বলছি সারা বিশ্বে সেটা হয়েছে, আমাদের দেশে আরেক বিষয় হয়েছে। তো স্বাস্থ্য ব্যবস্থাতে নাজুক অবস্থা, স্বাস্থ্য, কোভিড-19 যে একটা স্বাস্থ্য ব্যবস্থার ইস্যু, হেলথ ইস্যু, সেটা না দেখে ওটাকে আমরা হসপিটালে নিয়ে গেছি, ওটাকে আমরা একটা ডিজিজ বানিয়ে। ডক্টর জহির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে এই প্রসঙ্গে আবারও ফিরবো। এখন যাব ডক্টর FMA জাহিদ, আপনার কাছে জানতে চাই যে গত কিছুদিন ধরে শনাক্তের হারও কিছুটা কমেছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেসব নির্দেশকের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে কিনা তা বোঝা যায়, তার কোনোটি দেশে দেখা যাচ্ছে না। নতুন রোগীর সংখ্যা, পরীক্ষার তুলনায় রোগীর শনাক্তের হার ও মৃত্যুর তথ্য বলছে সংক্রমণ নিয়ন্ত্রণে থেকে বাংলাদেশ এখনো অনেক দূরে। আসল পরিস্থিতি কি তাই? আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দিই। যদি আমরা উত্তরবঙ্গে থাকি, আমি তো রাজশাহী থেকে কথা বলছি, এবং রাজশাহীর যদি আমি 3 মাসে একটা গড় আপনাকে বলি, গত জুন মাসে আমাদের এখানে আক্রান্ত হয়েছিল মোট 600 লোক, জুলাইতে হয়েছিল এটা 2500, 80%। আর আগস্ট মাসে এটা নেমে এসছে 1200, মানে 50%। আর অক্টোবরে এটা নেমে এসছে, আগস্ট সেপ্টেম্বরে যে ট্রেন্ড চলছে এখন, সেই ট্রেন্ড হিসাব করলে আসবে এটা 15%। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে গত 2 মাসে অর্ধেক অর্ধেক করে, যেরকম অর্ধেক অর্ধেক করে বাড়ছিল, এরকম অর্ধেক অর্ধেক করেই সংক্রমণের হার কিন্তু কমে যাচ্ছে রাজশাহী অঞ্চলে। এইটা যদি স্যাম্পল হিসাবে গোটা বাংলাদেশে যদি ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা স্বস্তির দিকে আছি যে সংক্রমণের হারও কমছে, অ্যাকর্ডিংলি মৃত্যুর হারও ওইভাবে আর বাড়ছে না। সেটা থেকে আমরা কিন্তু বলতে পারি যে এই দিক থেকে, জীবনের ঝুঁকির দিক থেকে, পরীক্ষার হার যদি না বাড়ানো হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে সংক্রমণের হার যে কমে আসছে? এখন আমরা তো ওইভাবে পরীক্ষার হার বাড়াতে যে পর্যন্ত আমাদের ক্যাপাবিলিটি দেওয়া আছে, ধরেন আমাদের রাজশাহীতে 2টা RT-PCR ল্যাব চালু আছে, একটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, আর একটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে। 2টা ল্যাবের মধ্যে টানা যেভাবে আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটি অনুযায়ী প্রতিদিন প্রায় 260টা করে টেস্ট হয়ে আসছে, এবং সেইটার রেশিওতেই আমরা এখানে বললাম। বাংলাদেশের যে রেশিও প্রতিদিন আমরা দেখছি যে 13,000, 14,000, 15,000 অথবা 12,000, 11,000 এইভাবে টেস্ট হয়ে আসছে, এবং সেই অনুযায়ী, সেইটার অনুযায়ী যে রেশিওটা আসছে সেটাও কিন্তু সংক্রমণের হার কমে আসছে, যেহেতু আমাদের অন্য কোনো ইন্ডেক্স দেখার কোনো উপায় নাই। আরটা হচ্ছে, যেরকম আমি একটা কথা বলি, যদি এটা গল্পের মতো শোনাবে, সেটা হচ্ছে আর রাজশাহীতে প্রতিদিন 260টি করে পরীক্ষা হচ্ছে, এটা কি সাফিসিয়েন্ট মনে করেন আপনি? না, এর চেয়ে বেশি জাম্প হচ্ছে না, যে এরকম যে 260টার উপরে আরো 30টা 40টা যে ওয়েটিং এ থাকছে, তা থাকছে না। যেহেতু এই জন্য আমরা বলি এই পরিমাণে রিকোয়ারমেন্ট আছে এবং এই পরিমাণে টেস্ট হচ্ছে। এখন টেস্টের পরিমাণটা অনেক কমে গেছে, মানে RT-PCR যে ক্যাপাসিটি তার সাথে কমই আসলে পেশেন্ট হচ্ছে। এটা থেকে আমি একটা গল্প বলি আর কি, সেটা হচ্ছে আমার বাড়ি গ্রামে, গুদাসপুর থানায়, ওখানে উপজেলা ডায়াবেটিস সমিতিতে আমি মাসে 1 দিন রোগী দেখতে যাই। গত আগস্টে গেছি, গত সেপ্টেম্বরে গেছি, এবং তার আগে জুলাইতে গেছি। এবং জুলাইতে আমি দেখেছি যে প্রায় 50 থেকে 60% লোক মাস্ক পরতো। আগস্টে এসে দেখি 80% মাস্ক আর পরে না। তারপরে 2-1জনকে আমি যখন বলি, যে ধমক দিয়ে, এই তোমরা মাস্ক পরো নাই কেন? বলে, স্যার এই যে আমি চাতাল থেকে কাজ করতে করতে আমি এখানে এসেছি, এই তাড়াতাড়ি আপনাকে দেখি আবার চলে যাব। আর আমাদের গ্রামেগঞ্জে এই করোনা বলে কিছু নাই স্যার। কেমন করে বুঝলি? বলে, দেখেন স্যার, আপনি হিসাব করেন যে বাংলাদেশে 68,000 গ্রাম, এবং এই মাস থেকে যদি এই আগস্ট পর্যন্ত 6 মাসে যদি 1টি করে লোক মারা যেত প্রতি গ্রামে, তাহলে 68,000 লোক মারা যেত। এখন তো সেই পরিমাণ লোক মারা যায়নি, 4,000, 4,500, যেটা ঢাকায়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ বা নরসিংদী, ওইদিকে বেশিরভাগ কনসেন্ট্রেশন আসলে মৃত্যুর হারটা বেশি। কিন্তু পেরিফেরিতে, ইভেন আমাদের বিভিন্ন জেলাগুলোতে বা ডিভিশন শহরগুলোতে, কিন্তু পেরিফেরি ডিভিশন শহরগুলোতে সেরকম সংক্রমণের ঝুঁকি কিন্তু দিন দিন আসলেই কমে যাচ্ছে, এবং জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে যাচ্ছে। কিরকম দেখেন, আমরা
যে বাস এখন পূর্ণভাবে চালু হয়েছে, ট্রেন চালু হতে যাচ্ছে, প্লেন চালু হতে যাচ্ছে। কিন্তু আপনি যে কথা যে বাংলাদেশ কি করোনায় স্বস্তি এখন এসছে, তা কিভাবে আসে? অস্বস্তির বিষয়গুলো আপনি খেয়াল করেন, যে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কলেজ স্টুডেন্টরা কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এবং সেই বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো চালু হচ্ছে না এবং তাদের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ছে। তবে এইটা আবার স্বস্তির যে সেই লকডাউনের সময় যে তীব্রভাবে ত্রাণ তৎপরতা দিতে যে অসংখ্য লোক প্রতিদিন ধর্ণা দিত, কোথায় যায়, কোথায় ত্রাণ পাবো, আরো 3-4 দিন আমার খাবার পাওয়া যাবে। আর সেই ত্রাণ দিতে যায় লম্বা লাইন, ঘন ঘন গিজি গিজি করে দাঁড়িয়ে সেই সংক্রমণের হার বাড়ানো। এদিকে ত্রাণও না নিলে চলে না পেট, আর ওইদিকে ত্রাণ নিতে যায় সংক্রমণের হার বেড়ে যায়। এরকম অবস্থা তো এখন নেই। এটা একটা স্বস্তির দিক। আর একটা স্বস্তির দিক যে জীবিকা জন্য যে সমস্ত আহ, পদক্ষেপগুলো, সেটা বাংলাদেশ সরকার আস্তে আস্তে কিন্তু খুলে দিচ্ছে বা নিচ্ছে, এবং বৈদেশিক অবস্থাও কিন্তু অনেকটা আমাদের দেশের মতোই ঠিক হয়ে এসছে, এবং আমাদের দেশে সেই দেশে ডক্টর এফএম এ জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর হারুন রশিদ, এখন আপনার কাছে জানতে চাই যে দেশে যেহেতু পরীক্ষা কম করা হচ্ছে, ফলে প্রত্যন্ত গ্রামে ও শহরের কিছু অঞ্চলে সন্দেহভাজন অনেক কিন্তু পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে। তো ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সবকিছু তো খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে স্বাস্থ্যবিধি এখনো আমরা মানছি না বা মানা হচ্ছে না। ফলে কি একটি দীর্ঘমেয়াদী সংক্রমণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, দীর্ঘমেয়াদী আহ, সংক্রমণের দিকে আমরা যাচ্ছি কিনা, আমরা অলরেডি দীর্ঘমেয়াদী সংক্রমণের মধ্যেই আছি। কারণ আপনি যদি দেখেন যে 8ই মার্চ আমাদের সব প্রথম যে শনাক্ত সেটি হয়েছিল, এরপরে কিন্তু অনেক দিন চলে গেছে। অর্থাৎ 3 মাসে কিন্তু চীন এটাকে একটা জায়গায় নিয়ে এসেছিল। মানে 19-এর ডিসেম্বর মাসে কিন্তু চীনের উহানে প্রথমেই করোনা ভাইরাসটি শনাক্ত হয়। তো আমরা সেদিক থেকে অনেক বিস্তৃত করেছি এই করোনা ভাইরাসকে, যেটি আসলে প্রথম দিকে মনে হচ্ছিল যে আমরা বোধহয় বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটা এগিয়ে আছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা আসলে এটাকে অনেক দীর্ঘ সূত্রতার মধ্যে নিয়ে যাচ্ছি, এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে গ্রামগঞ্জে এটি ছড়িয়ে যাচ্ছে। এবং আরো একটি আশঙ্কার বিষয় হচ্ছে যে আপনি যদি গতকালের পরিসংখ্যান দেখেন, সেখানে সম্ভবত 41 জন মারা গেছে, এবং সেখানে 12 জন হচ্ছে মহিলা। অর্থাৎ আগে কিন্তু মহিলার সংখ্যা কম ছিল শনাক্তের এবং মৃত্যুর দিক থেকে, এখন কিন্তু সেটি বাড়ছে। এটির কারণ হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটি ছড়িয়ে যাচ্ছে। আগে বলা হতো যে মহিলারা একটু কম বাইরে যায় বা মানুষের সংস্পর্শে কম আসে, সে কারণে তাদের মৃত্যু হার কম, কিংবা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সে কারণেও তাদের মৃত্যু হার কম হতে পারে। এখন একই অবস্থার মধ্যে থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের মৃত্যু হার বেশি বা বাড়ছে তাদের সংখ্যাটি। সেটির অন্যতম কারণ হচ্ছে যে আপনি প্রত্যন্ত অঞ্চলে সেটি ছড়িয়ে যাওয়া। এবং আমার গ্রামের বাড়ির কথা যদি বলি, সেখানেও কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে আপনার সংক্রমণ বাড়ছে, এবং দুর্ভাগ্যজনক মৃত্যুর সংখ্যাও সেখানে বাড়ছে। তো এটি কিন্তু আগে ছিল না। আমি লকডাউনের সময় প্রায় 2 মাস ঢাকা থেকে বাড়িতে ছিলাম। সেই সময় কিন্তু আমরা অনেকটা স্বস্তিতে ছিলাম, এবং মাস্ক ব্যবহার না করেই দেখা গেছে আমরা নিজেদেরকে ঝুঁকিমুক্ত রাখতে পেরেছি, বা সে ধরনের একটি পরিস্থিতি সেখানে ছিল। এখন হ্যাঁ, ডক্টর জাহিদ আমাদেরকে যেটা তথ্য দিলেন যে 4,500 মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত বাংলাদেশে, তো এটা অনেকটা স্বস্তির দিকে। আপনি কি মনে করেন এই ব্যাপারে? জি, মৃত্যুর সংখ্যা কম। আসলে মৃত্যুকে আমরা সংখ্যা বানিয়ে ফেলছি। একটি মানুষের জীবনকেও যদি আমরা গুরুত্বপূর্ণ ধরি, সেক্ষেত্রে একজন মানুষের মৃত্যু তো আসলে দুঃখজনক। মানে সংখ্যা দিয়ে আসলে আমি এটাকে বিচার করতে চাই না। বাংলাদেশের মৃত্যু হার বিদেশের থেকে বা উন্নত বিশ্বের থেকে অনেক কম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য আসলে আহ কি অলৌকিক কোনো কারণ হয়তো বা আহ কাজ করতেছে, এটি আসলে বলতে হবে। কারণ আমাদের অব্যবস্থাপনার চূড়ান্তে আমরা আছি। আমার জানা নেই যে দুনিয়ার কোনো জায়গা বা বিশ্বের কোনো রাষ্ট্র এরকম সংক্রমণের মধ্যে, যেখানে আমরা বলছি যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, এই কথাটি বলা হচ্ছে, কিন্তু আমরা পাশাপাশি বসে পাবলিক বাসে যাওয়ার অনুমোদন দিচ্ছি, এবং রেলেও আমরা একই ব্যবস্থা করে দিচ্ছি। পাশাপাশি বসে থেকে কিভাবে এই ধরনের ছোঁয়াচে একটি রূপ থেকে রক্ষা পাওয়া যায় আমার অন্তত জানা নেই। তো সেই অবস্থার কথা যদি বলেন,
তাহলে ব্যবস্থাগত কারণে এই মৃত্যু কমেছে বা সংক্রমণ কমেছে, এটি কি বলার কোনো সুযোগ আছে? তো হয়তো আমাদের ব্যবস্থাপনার যারা দায়িত্বে ছিলেন বা আছেন, তারা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুরুতেই কোভিড হাসপাতালের সংখ্যা বাড়ানো হয়েছে, প্রথম যে মানে পরীক্ষাগার ছিল তার সংখ্যা বাড়ানো হয়েছে, এবং জনগণকে সচেতন করা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলোর ব্যাপারে যথেষ্ট রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু যথেষ্ট বিশৃঙ্খলা, মানুষের যে অসচেতনতা স্বাস্থ্য সম্পর্কে, সে বিষয়গুলো কিন্তু ছিল। ডক্টর হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ কি আসলেও স্বস্তিতে আছে করোনা নিয়ে? এই বিষয়ে আরো কথা বলবো। নিয়ে নিচ্ছি এসএমসি জার্মকেল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে এই মুহূর্তে একটি বিরতি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসএমসি জার্মকেল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে। ডক্টর জহির আবেদ, আমি আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্র যা ডিসিশন নিচ্ছে করোনা পরিস্থিতির কারণে তা ভালো, কিন্তু আমরা কি সঠিক ও কার্যকর ডিসিশন নিতে দেরি করছি, এবং যেটার ফলে সবসময় পরিস্থিতি আয়ত্তের ভেতরে থাকে না? কি মনে করেন আপনি এই ব্যাপারে? আমার মনে হয় যে আয়ত্তের মধ্যে বিষয়টা তো আমি আগেই বলেছি যে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা কিভাবে এই ভাইরাসকে দেখব, যদি পাবলিক পারসেপশনটা দেখেন, পাবলিক ডিসকোর্সের মধ্যে আমরা যদি যাই, আমরা দেখবো যে সাধারণ মানুষ কিভাবে দেখছে। গ্রামের মানুষ, আমি আমার নিজের রিসার্চের কাজে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে যুক্ত, আমার সাথে প্রায় টেলিফোনে কথা হয়, শুভেচ্ছা বিনিময় হয়, কি অবস্থা আছেন সারা বাংলাদেশে বলা যায়। বিভিন্ন কর্নারে আমার যাতায়াত ছিল বা অনেকদিন সময় কাটিয়েছি নিজের গবেষণার কাজে। আমি যা শুনেছি শুধু একটা অঞ্চল, যে কোভিড বড় লোকের রোগ, এটা ধনীদের অসুখ, এটা গরিবদের না। এবং যে হেলথ মেজার্স এর কথা বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নীতিমালা, সেটিকে তারা অত গুরুত্ব দিচ্ছে না। বিষয়টা আমার কাছে সচেতনতার বিষয় না, আমার কাছে বিষয়টা মনে হচ্ছে মানুষ কিভাবে এটিকে নিচ্ছে। সর্দি, কাশি, হাঁচি, এই বিষয়গুলো যেমন একটা বায়োমেডিক্যাল একটা আছে, মোবাইল ফোন কিংবা টেলিভিশনের মাধ্যমে প্রত্যেকের মোবাইলে কিন্তু এখন প্রেসক্রিপশন আছে। এখন তাদেরকে নিজেরাই ওই নাপাও খাচ্ছে সিম্পেথেটিক ড্রাগ হিসেবে, আবার কৃমি বা অন্যান্য যে উকুন মারার ওষুধ, সেটাও সে খাচ্ছে, ফার্মেসিতে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, এই ধরনের বা অ্যান্টিবায়োটিক নিচ্ছে। সো প্রিপেয়ার, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সে তার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে, তার ইন্ডিজিনাস নলেজ যেটা আছে, তার ইন্ডিজিনাস আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, সেই বোঝাপড়ার মধ্য দিয়ে চা খাচ্ছে আদা দিয়ে, তারপরে বিভিন্ন লং বা এইভাবে কিছু মেজার সে নিচ্ছে ঐতিহাসিক ভাবে, যেটা কলেরা মহামারী বা বিভিন্ন মহামারীর সময়ে আমরা ঐতিহ্যগতভাবে সেগুলো জানি, সে প্রিভেনশন সে নিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সরকারের যে ব্যবস্থাটা নিয়েছে বা এটা বিশ্বব্যাপী হয়েছে, আমার কাছে মনে হয়েছে, আমি ওই লোকগুলোর সাথে কথা বলে এবং আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা রিসার্চ কাজও করিয়েছি লকডাউনের সময়, ইনস্ট্যান্ট তার ফলাফল বাড়ি ফেরার সময়। কথাটা হচ্ছে এরকম যে করোনা নিয়ে তার শঙ্কা নেই, অস্বস্তি নেই। অস্বস্তি হচ্ছে করোনা পরবর্তী অবস্থা বা তার আউটকাম নেই, যে করোনা হাঁচি কাশির মতো ঠান্ডা রোগ, সর্দি, জ্বর, এটা সেটা, এই বিষয়গুলোকে সেভাবে দেখছে। এবং ওই যে বললাম বড় লোকের অসুখ, ওইটা ভাইরাসের সেই দিকে যাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা ডক্টর জাহিদ সাহেব বলছিলেন, পরিসংখ্যানের বিষয়ে আমি ডক্টর হারুনের সাথে একমত যে আসলে পরিসংখ্যান দিয়ে বোঝার বিষয় না। একটা হচ্ছে যে মানুষকে আপনি দেখবেন এমটি বেড, এমটি হসপিটাল না, মানুষ কিন্তু হসপিটালের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, যায়নি, বেড খালি। আপনি যান দেখবেন, সাংবাদিক সাহেব আপনার নিশ্চয়ই রিপোর্টিং এ সেগুলো আসে, এই বিষয়গুলো। তবে হসপিটাল সম্পর্কে একটা তার অস্বস্তিটা আছে, অশঙ্কার মধ্যে আছে, কারণ ওখানে গেলে ওই চিকিৎসা হবে না, ভাইরাস আরো হবে, নানান কিছু অব্যবস্থাপনার কথাও চলছে এবং এর কোনো চিকিৎসাও নেই। ইভেন সরকারি ভাবেও উৎসাহিত করা হচ্ছে যাতে ঘরের থেকে চিকিৎসাটা করা হয়। সেজন্য হসপিটালের প্রতি মানুষের সেই ইয়েটা নাই। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে আমাদের সামনে কতগুলো প্রশ্ন চলে আসতেছে। এক, কোভিড কে মোকাবেলা করার জন্য, এই ভাইরাসকে ঠেকানোর জন্য বায়োমেডিক্যাল বা ভ্যাকসিন আবিষ্কার করতে হবে, যেটার জন্য স্বস্তিতে হয়তো আমাদের আছে যে আসবে।
কিন্তু এট দ্য সেম টাইম এই ভ্যাকসিনের জিওপলিটিক্স ভূরাজনৈতিক একটা বিষয় আছে, রাজনীতি আছে, সেটা দেখতে হবে। কারণ আপনারা যদি দেখেন কলেরা 1796 সাল থেকে শুরু হয়েছে এই উপমহাদেশে, 200 বছর লেগেছে। 1990 সালে কলেরা বাংলাদেশ থেকে চলে গেছে, 200 বছর লেগেছে মহামারীকে আয়ত্তে আনতে। আর কোভিড-19 কিন্তু আমরা শুনছি এই ভ্যাকসিন অক্সফোর্ড ওই সেই ইন্ডিয়া এভাবে হচ্ছে, এটাও কিন্তু খুব সহজ সমাধান না, এটা দুরাহত। আমাদের দেশের শ্রদ্ধা রেখে বলছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি খুবই অনুতপ্ত। কয়েকটা ওয়েবিনার ডিসকাশন আমি বলেছি আমাদের ডাক্তারদের প্রতি, নার্সদের প্রতি, হেলথ ওয়ার্কারদের প্রতি আমি খুব এরা আমাদের ফ্রন্ট লাইন ফাইট। ডক্টর জহির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যাব ডক্টর FMA জাহিদ আপনার কাছে। শুরুতে তো মানুষের মধ্যে অনেক বেশি আতঙ্ক ছিল এবং আতঙ্কটাও খুব বেশি প্রবল ছিল, আর কিন্তু সেটা তো এখন অনেকটাই কেটে গেছে তো, এবং কমেছে এবং সজাগ থাকার মাত্রা। একটা গাছাড়া ভাব সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কেন? এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে রাজশাহী বা ঢাকার বাইরের কি অবস্থা, এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ। যে আসলে গাছাড়া ভাব হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে যেরকম আমরা মিডিয়ার মাধ্যমে আতঙ্কর গল্পগুলা বা চিত্রগুলা দেখে এসেছি, যে আপনি নিউ ইয়র্কে বা স্পেনে বা ইটালিতে বা বিশ্বের বিভিন্ন দেশে বা ইন্ডিয়াতে যেভাবে আক্রমণের রেট দেখাচ্ছিল আর যেভাবে ওরা মৃত্যুবরণ করছিল, সেটা দেখে আসলে আমরা প্রথমে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছিলাম। এবং সেই জন্য আমাদের সবাইকে বলা হতো যে আতঙ্কিত হবেন না, ঘরে থাকুন, একটাই স্লোগান ছিল, আর ঘরে থাকুন, আতঙ্কিত হবেন না। আসলে আতঙ্কটাই বেশি বিরাজ করছিল, এবং বিরাজ করার কারণটা হচ্ছে ওই সমস্ত দেশে যে নিচতলার লোক বসে আছে, উপরতলার থেকে দেখা গেল একটা গেল হসপিটালে, লাশ হয়ে ফিরে আসলো। পাশের ইউনিটের থেকে একজন গেল হসপিটালে, লাশ হয়ে ফিরে আসলো। ডানের কোনো বিল্ডিং থেকে প্রতিদিন সকালে সন্ধ্যা যখন যাচ্ছে একটা করে মানুষ হসপিটালে অসুস্থ হয়ে আর ফিরে এসছে লাশ হয়ে। এই দৃশ্যগুলো যতক্ষণ পর তারা দেখছে তারাই ততক্ষণ আতঙ্কিত হচ্ছে। কিন্তু আমরা কিছুদিন যাওয়ার পরে যখন আমরা আমাদের আশেপাশে ওই ধরনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না, যে না এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ, ঢাকাতে এটা বেশি হচ্ছে, বা ওই যে উনি বললেন আরো ব্যাখ্যা শুরু হয়ে গেল যে যারা কোমরবিডিটি অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, বা যাদের আপনার কিডনি প্রবলেম আছে, ওল্ড এজের, এই সমস্ত রেসপিরেটরি তাদেরই বেশি মরছে। এই 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 চিত্রটা আর বিদেশি চিত্র আমাদের দেশে ওরকম আমরা পাশের বাড়ির থেকে বুঝতে পারছি না বলে আমরা কিন্তু পরে এটা গা ছাড়া দিচ্ছি, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে গা ছাড়া দিতে হয়েছে বাধ্য হয়ে, যে আমাদের দেশে চিন্তা করেন যে পাশের দোকানে চায়ের দোকানটা, পাশে পানের দোকানটা, পাশে বিড়ি সিগারেটের দোকানটা, সে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা দোকানদারি করলে 500 টাকা তার রোজগার হয়, ওই দিয়ে তার বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু লকডাউনে থাকাকালীন সময় হচ্ছিল কি, তাদের ধর্না ধরে বসতে হতো কবে কোন নেতা, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন এসপি কখন ত্রাণ দিবে, সেখানে যে লাইন ধরে দাঁড়াতে হবে, তারপর ত্রাণের খাবারটা নেই। এটাও তাদেরকে আস্তে আস্তে আসলে অতিষ্ঠ করে উঠছিল, এবং মনের মধ্যে এরকম একটা ভাব আসছিল যে আগে আগে বাঁচি তো, তারপরে দেখা যাবে করোনা কি করে, আগে নিজে বাঁচি তারপরে বাপের নাম, এরকম একটা বিষয় থেকে আসলে এই গাছাড়া ভাবটা চলে আসছে। ডক্টর FMA জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ডক্টর হারুন রশিদ, এখন আমি আপনার কাছে জানতে চাই যে করোনার বিপক্ষে রাষ্ট্র যেসব ব্যবস্থা নিচ্ছে তার জন্য তাদেরকে ধন্যবাদ প্রাপ্য, কিন্তু এই সেবা পাওয়াটা কি নাগরিকের মৌলিক অধিকার না? স্বাস্থ্য সেবা মৌলিক অধিকার পাওয়াটা, সেটার জন্য কি কৃতিত্ব দাবি করাটা কি স্বাস্থ্য খাতের দুর্বলতার প্রকাশ? চিকিৎসা দেওয়া তো আসলে চিকিৎসকের দায়িত্ব, যেমন আমরা সাংবাদিকতা করি, সাংবাদিকের দায়িত্ব। এই করোনা কালেও কিন্তু আপনি দেখবেন যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করেছে, এবং এখানে কিন্তু বলবার সুযোগ নেই যে যেহেতু এই ধরনের একটি মহামারী এসছে এবং সেখানে মৃত্যু ঝুঁকি রয়েছে, অতএব সাংবাদিকতা স্থগিত থাকবে কিছুদিনের জন্য। সেরকমই কিন্তু চিকিৎসা ব্যবস্থাটাও আসলে তাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিকে চিকিৎসকরা কিন্তু খুব যেটি ভয়ের কথা বলা হচ্ছে, সেই ভয়টি চিকিৎসকরাই কিন্তু শুরুতে পেয়েছিলেন, কারণ তাদেরকেই সামনে থেকে এই রোগটিকে প্রতিরোধ করতে হয়েছে। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার নানা অব্যবস্থাপনাও আমরা দেখেছি। আপনি যদি দেখেন যে সিদ্ধান্তহীনতা, যেমন ধরুন প্রশাসনিক লেভেলে ডক্টর জহির স্যার বলছিলেন যে এটি শুধু রোগ নয়, এটি ব্যবস্থাগত অনেক দিক। তো আমরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সিদ্ধান্তের কথা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথার দিকে একটু মনোনিবেশ করি, আপনি দেখবেন যে বিশেষ করে রাজধানী ঢাকায়
জোন ভিত্তিক যে ভাগটি করা, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, সেটি কিন্তু প্রথমে করা হলো, কিন্তু সেটি আর বাস্তবায়ন করা হলো না। তো তারপরে লকডাউন নিয়েও নানা রকম আমরা বিপরীতমুখী অবস্থান দেখেছি। সিটি কর্পোরেশন এক ধরনের প্রস্তুতি নিয়ে বসেছিল, তারাও কিন্তু শেষ পর্যন্ত সেই কর্মসূচিটি মানে বাস্তবায়ন করতে পারেননি। সর্বশেষ উদাহরণ হিসেবে আমি যদি ধরি যে স্বাস্থ্য অধিদপ্তর যে বুলেটিনটি প্রচার করতো প্রতিদিন বেলা 2:30টার সময়, এবং বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে থাকতো টেলিভিশনের পর্দার দিকে এই সংবাদটি শোনার জন্য। এটি এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে প্রথম দিকে একজনে এটি পড়তেন, পরে আরেকজনকে নিয়ে আসা হলো, সর্বশেষ এটি প্রেস রিলিজ আকারে দেওয়া হলো। তো মানে একদম সর্বোচ্চ পর্যায় থেকেই যদি আস্তে আস্তে একেবারে এমন একটি অবস্থান নিয়ে আসা হয় যে করোনা আর দেশে নেই, মানে অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো, যে তাহলে তো বুলেটিনটি থাকতো। বুলেটিনে থাকার সুবিধাটি হচ্ছে যে প্রথম দিকে যখন ছিল তখন কিন্তু সেখানে জবাবদিহিতার একটি বিষয় ছিল, সাংবাদিকরা সেখানে প্রশ্ন করতে পারতেন। প্রথমে একদম সরাসরি ছিল, পরে একটু নিরাপদ দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে সেটি করা যেত। আস্তে আস্তে সেটি একপাক্ষিক হলো, অর্থাৎ যিনি মানে শুধু পাঠ করতেন, এরপরে সেটিও কমে দেওয়া হলো। তো তাহলে আসলে মানুষের কাছে কি বার্তা যাবে যে করোনা দেশে নেই? তো তখন তো মানুষ হাল ছেড়ে দিবেই, তখন স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে শৈথিল্য আসবে। তো এই বিষয়গুলো তো আসলে যদি রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যদি কঠোরভাবে মনিটরিং করা না হয়, তাহলে তো সেটি আরো দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে যাবে। আপনি জানেন যে 64টি জেলায় 64 জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো সমন্বয় করার জন্য, কিন্তু পরবর্তীতে তাদের অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাইনি যে তারা আসলে কি কাজ করেছেন, সচিবরা কি সমন্বয় তারা করেছেন। আমরা কিন্তু এখনো দেখতে পাই যে গ্রামগঞ্জে যারা শনাক্ত আসলে করোনা নিয়ে বাংলাদেশ আসলে সার্বিক কি পরিস্থিতিতে আছে এটা আসলে আমাদের কাছেও ক্লিয়ার না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপ আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।